আসাদ সরকারের পতনের দিনই দামেস্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা ধ্বংস করে দেয়া হলো গবেষণা কেন্দ্র। দেশ পুনর্গঠনে সিরিয়ার পাশে থাকবে ওয়াশিংটন, বললেন বাইডেন। It's a moment of historic opportunity for the long-suffering people of Syria. পরিবারসহ পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে স্বৈরশাসক আসাদ, জানালো মস্কো। সিরিয়ায় বিজয় হয়েছে জনগণের, দাবি বিদ্রোহী নেতা জোলানির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। এই বিজয়কে সিরীয়দের জন্য উৎসর্গ করেছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। রোববারও সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সিরিয়ার চলমান পরিস্থিতির জন্য তেল আবিবের ওপর দায় চাপিয়েছে আসাদের মিত্র হিসেবে পরিচিত ইরান। স্বৈরশাসকের পতনের পর দামেস্কে প্রকাশ্যে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি তাকে স্বাগত জানান সিরীয়রা। ঐতিহাসিক উমাইয়া মসজিদের ভিতর থেকেই নিজের প্রথম বার্তা দেন এই যোদ্ধা। বলেন, এই বিজয় সিরীয়দের। ভাইয়েরা, এই বিজয় সমগ্র ইসলামী জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায়। এটি এই অঞ্চলের জন্য একটি টার্নিং পয়েন্ট। মাত্র 11 দিনে আমরা পুরো দেশকে স্বাধীন করতে পেরেছি। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আসাদ সরকারের পতনের পর যখন সিরীয়রা আনন্দ উল্লাসে মেতে আছে, তখনও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দামেস্কের একটি গবেষণা কেন্দ্রে হামলার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ পুনর্গঠনে এটা সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ। তবে দেশটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন। বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়া আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে মস্কো। এদিকে আসাদকে সমর্থন দেওয়ার অভিযোগে দামেস্কে ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে, যার নিন্দা জানিয়েছে তেহরান। সিরিয়ায় আসাদ যুগের অবসানের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তার অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়েছে তেল আবিব। রাহানুল রানা, সময় সংবাদ। সিরিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসাদ সরকারের পতনের মাধ্যমে ইরানের কুচক্র ভাঙবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা। এদিকে সিরিয়ার চলমান অস্থিতিশীল পরিস্থিতি জঙ্গিবাদ উস্কে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইরাক। অন্যদিকে আসাদ সরকারের পতনে উল্লসিত আফগানিস্তানের তালেবান সরকার। সিরিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ও তার দল সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানান বাইডেন। এদিকে ডেমোক্রেট কংগ্রেসম্যান ব্রেন্ডান বয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে আনন্দ প্রকাশ করে বলেন, আসাদ সরকারকে উৎখাতের বিষয়টি সিরিয়ার মানুষের জন্য নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বড় সুযোগ। আরেক মার্কিন কর্মকর্তা জানান, আসাদ সরকারের পতনের মাধ্যমে ইরানের কুচক্রের অবসান হতে যাচ্ছে। এদিকে ভৌগোলিক দিক দিয়ে দূরত্ব থাকলেও সিরিয়ার নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাওয়ায় উচ্ছ্বসিত আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী তালেবান। সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও জানায়। তালেবান সরকারের মতো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটিতে শরিয়া আইন জারি করবে বলে প্রত্যাশা তালেবানের এক জ্যেষ্ঠ নেতার। সিরিয়ার টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেউ কেউ। এর আগেও জঙ্গিবাদের চরম মূল্য দিয়েছে ইরাক, এমনটাই জানায় দেশটির রাষ্ট্রীয় কর্মকর্তারা। সিরিয়ায় জঙ্গিবাদ ছড়িয়ে পড়লে আবারও ইরাক বিপদে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। ইরাক ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীর প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন কর্মকর্তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরীয় প্রবাসীরা আনন্দ প্রকাশ করতে রাস্তায় নেমেছেন। জার্মানি, যুক্তরাজ্য, গ্রিস, তুরস্ক এবং লেবাননের শহরগুলোতে পতাকা ওড়ানো, স্লোগানের মাধ্যমে সিরীয়রা নতুন অধ্যায়ের উদযাপন করছেন। তাদের ধারণা, এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমূল পরিবর্তন আসবে।
সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন দেশে থাকা সিরীয়দের মধ্যে আনন্দের ঢেউ বইতে থাকে। কেউ রাস্তায় মিছিল করেন, কেউ বিদ্রোহীদের পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের এই উদযাপন দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তির বহিঃপ্রকাশ। জার্মানির বার্লিনে সিরীয়রা পতাকা নিয়ে রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন। যুদ্ধে দেশ ত্যাগ করা লাখ লাখ সিরীয় এখন জার্মানিতে বসবাস করছেন। তারা এই বিজয়ে নিজ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রত্যাশা করছেন। আজকের এই দিন আমাদের জন্য বার্লিন প্রাচীর পতনের সমতুল্য। এটি আমাদের জন্য মুক্তির দিন। আমরা সিরিয়ার জনগণের পাশে দাঁড়ানোর জন্য জার্মানির প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে সিরিয়ায় ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশা করছি। যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টারে সিরীয় প্রবাসীরা স্লোগান আর নিজ দেশের পতাকা হাতে নিয়ে উদযাপন করেছেন। দামেস্কে বিদ্রোহীরা প্রবেশ করায় প্রবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের মতে এই জয় দেশের পুনর্গঠনে একটি মাইলফলক হতে পারে। ঢাকঢোল পিটিয়ে ফ্রান্সের প্যারিসের রাস্তায় সমবেত হন শত শত সিরীয় নাগরিক। তাদের সবার হাতেও থাকে নিজ দেশের পতাকা। আসাদ সরকারের পতনের পর নিজ মাতৃভূমিতে ফিরে যেতে চাইছেন অনেকেই। তাদের প্রত্যাশা নতুন সরকার আগের মতো নৃশংসতা চালাবে না। গ্রিসের অ্যাথেন্সে সিরীয় দূতাবাসে বিদ্রোহীদের পতাকা উত্তোলনের মাধ্যমে এক ভিন্নধর্মী উদযাপন করা হয়। কয়েকজন বিদ্রোহী সমর্থক দূতাবাসের চত্বরে প্রবেশ করেন এবং সেখানে আসাদের প্রতিকৃতি সরিয়ে ফেলেন। এই ঘটনায় গ্রিসের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হস্তক্ষেপ করলেও উদযাপন চলতেই থাকে। আমাদের আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এত বছরের নির্মম স্বৈরশাসনের অবসান ঘটেছে, যা স্বপ্নের মতো মনে হচ্ছে। যদিও শাসক পালিয়ে গেছে, সে জনগণকে অসহায় অবস্থায় রেখে গেছে। এমন এক শাসক যিনি তার সহকর্মীদের প্রতিও কোনো দায়িত্বশীল আচরণ করেননি। তুরস্কের আঙ্কারায় সিরীয় প্রবাসীরা বিদ্রোহীদের বিজয়কে কেন্দ্র করে মিছিল বের করেন। তুরস্কে প্রায় 30 লাখ সিরীয় শরণার্থী বসবাস করেন, যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করতে শুরু করেছেন। বিদ্রোহীদের এই বিজয়কে তারা নিজেদের প্রত্যাবাসনের সম্ভাবনা হিসেবে দেখছেন। একই চিত্র দেখা গেছে লেবাননের বৈরুতেও। এই ঘটনাকে কেন্দ্র করে লেবানন সরকার সিরিয়ার সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। সিরিয়ার জনগণ 50 বছর ধরে অন্যায়ের শিকার হয়েছে। আজ নতুন একটি দিন। এটি সিরিয়ার জনগণের জন্য সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক পরিবর্তন সিরিয়ার ভবিষ্যতের জন্য এক নতুন সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে সাধারণ মানুষের ঢল নামে। আল রাউদা প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকে তারা লুটপাট চালায়। সাধারণ মানুষের উপস্থিতি ও লুটতরাজের এই দৃশ্য দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান হলো সিরিয়ায়। বিদ্রোহীরা রোববার দামেস্কে প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রবেশ করেন। প্যালেসের ভেতর সাধারণ মানুষকে হাঁটাচলা করতে দেখা যায়। তারা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হন। এর মধ্যে ছিল আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী সহ আরও অনেক কিছু। এছাড়া আসাদের ছবি মাটিতে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং তার কার্যালয়েও লুটপাটের আলামত পাওয়া যায়। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ায় সিরিয়ার মিত্র দেশ রাশিয়া ও ইরানের প্রভাবকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দামেস্কে বিদ্রোহীদের প্রবেশের পরই প্রতিবেশী দেশগুলো নিরাপত্তা জোরদার করেছে। লেবানন তাদের প্রায় সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। জর্ডানও একটি সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে কাতারের দোহা সম্মেলনে সিরিয়া সংকট নিয়ে জাতিসংঘের বিশেষ দূতসহ 8টি দেশের আলোচনাও চলছে। 13 বছরের গৃহযুদ্ধ ও আসাদের কঠোর শাসনের অবসানের মধ্য দিয়ে সিরিয়া এখন রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। 50 বছর পর আবারও সিরিয়ার সীমান্ত অতিক্রম করল ইসরায়েলি সেনারা। তাদের দাবি, সিরিয়ার সশস্ত্র বাহিনী এবং নাগরিকরা যাতে ইসরায়েলে প্রবেশ করতে না পারে, এজন্যই সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। সিরিয়ার পরিবর্তিত প্রেক্ষাপটে গোলান মালভূমির ওপর তাদের নিয়ন্ত্রণ কায়েম রাখতে নতুন করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অপ্রতিরোধ্য আক্রমণে পতন হয় আসাদ সরকারের। 24 বছরের রাজত্বের ইতি ঘটিয়ে ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছাড়েন বাশার আল আসাদ। তার এই হঠাৎ পতনে নড়ে চড়ে বসেছে বিশ্বের বেশ কিছু দেশ।
বিদ্রোহীদের ক্ষমতা দখল নিয়ে ইসরায়েলেরও টনক নড়েছে। এতে 1974 সালের পর আবারও সিরিয়ার সীমান্তে ঢুকে পড়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর ট্যাঙ্ক। মারিফ পত্রিকার বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা নাগরিকরা যাতে ইসরায়েলে ঢুকতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্রোহীদের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনাদের সিরিয়ায় প্রবেশ করতে দেখা যায় বলে জানা গেছে। 1967 সালে 6 দিন ব্যাপী যুদ্ধের পর সিরিয়ার গোলান মালভূমির বেশ বড় একটা অংশ নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। আব্বাস সরকারের পতনের পর তাহরির আল শাম এবার গোলান মালভূমির দখল নিতে পারে এমন আশঙ্কায় ইসরায়েল। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে দখলকৃত গোলান মালভূমির বিষয়ে তেল আবিবকে আরও সতর্ক অবস্থায় থাকতে হবে, জোরদার করতে হবে প্রতিরক্ষা ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে সিরিয়ার মসনদে বসেন বাশার আল আসাদ। ক্ষমতা গ্রহণের পর শুরুর দিকে প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পথে হাঁটলেও ধীরে ধীরে হয়ে ওঠেন কর্তৃত্ববাদী। আসাদ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক দমন-পীড়ন। এক পর্যায়ে অস্ত্র হাতে তুলে নেন আসাদ বিরোধীরা। শুরু হয় গৃহযুদ্ধ। দীর্ঘ লড়াইয়ের পরও শেষ রক্ষা হলো না বাশার আল আসাদের। দীর্ঘ গৃহযুদ্ধে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়া। একসময়ের সমৃদ্ধ এ দেশটির কথা বলতে গেলে প্রথমেই সামনে আসবে আল আসাদ পরিবারের কথা। কেননা টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে এই পরিবার। এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যুর পর ক্ষমতায় অধিষ্ঠিত হন ছেলে বাশার আল আসাদ। বাশারের জন্ম 1965 সালে দামেস্কে। ইংরেজি ও ফার্সি ভাষায় পারদর্শী এই নেতা হতে চেয়েছিলেন চিকিৎসক, কিন্তু 1994 সালে সড়ক দুর্ঘটনায় বড় ভাই বাসেল আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। বাবার উত্তরসূরি হিসেবে দৃশ্যপটে আসেন ছোট ছেলে বাশার আল আসাদ। তখন যুক্তরাজ্যের লন্ডনে চক্ষু বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করছিলেন বাশার। বাবার নির্দেশে ফিরে আসেন দেশে। সিরিয়ায় শুরু করেন সামরিক বিষয়ে পড়াশোনা। রাজনৈতিক বিষয়েও হাতে কলমে করতে থাকেন জ্ঞান অর্জন। 2000 সালে বাবার মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে নিজের কাঁধে তুলে নেন দেশের শাসনভার। শুরুর দিকে সংস্কারের ভূমিকা রাখেন তিনি। প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবিলা ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটেন। এক্ষেত্রে বাবার আমলের বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করেন বাশার আল আসাদ। তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায়। সংস্কারকের ভূমিকা থেকে ধীরে ধীরে কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন। বিরোধী মত দমনে তার কুখ্যাতি ছড়াতে থাকে। গ্রেফতার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্বাস্তু হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় দেশটিতে। এত কিছুর পরও আসাদের কোনো ভ্রুক্ষেপ হয়নি। নিজের কর্তৃত্ব আরও পোক্ত করেন তিনি। তবে শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছেই পরাজয় বরণ করতে হলো সিরিয়ার দণ্ডপ্রতাপ স্বৈরশাসক বাশার আল আসাদকে। নাসরিন রুমি, সময় সংবাদ। আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামির প্রতিষ্ঠাতা। বাশার আল আসাদের পতনের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধা। তার অতীত, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আবু মোহাম্মদ আল জোলানি, আসল নাম আহমেদ হুসাইন আল শারা। 1982 সালে সৌদি আরবে জন্মগ্রহণ করা এই নেতা 2003 সালে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আল কায়দায় যোগ দেন। যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে তার অংশগ্রহণ তখন থেকেই পরিচিত করে তোলে তাকে। 2006 সালে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন জোলানি। 5 বছর কারাবাসের পর 2011 সালে তিনি মুক্তি পান। এরপর সিরিয়ায় গড়ে তোলেন আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট। জোলানির নেতৃত্বেই দ্রুত শক্তিশালী হয়ে ওঠে আল নুসরা ফ্রন্ট। প্রায় 1 দশক আগে তিনি সকল সশস্ত্র গোষ্ঠী থেকে নিজেকে আলাদা করেন। 2016 সালে সিরিয়ায় বাশার সরকারের সেনাদের হটিয়ে দখল করা এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন জোলানি। আল নুসরা ফ্রন্টের নাম বদলে রাখা হয় জাভাত ফাতেহ আল শাম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই প্রযুক্তি যুদ্ধের অংশ হিসেবে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীন। হঠাৎ করে কেন প্রযুক্তি যুদ্ধে জড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র?
চীনকে পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের সবশেষ পদক্ষেপ কি? পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক খাতকে কিভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে চীন? এর মাসুল দেবে আসলে কে? তাই জানবো এবারের প্রতিবেদনে। সামরিক খাত ও হালের এআই ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্নভাবে নিজেদের শক্তিশালী করে তুলছে চীন ও যুক্তরাষ্ট্র। যদিও চীনের উত্থান তুলনামূলকভাবে বেশি চোখে পড়ার মতো। চীনের সামরিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিকে পঙ্গু করার পাশাপাশি বিশ্বের পরাশক্তি এবং অন্যান্য প্রযুক্তিতে বিশ্বজুড়ে নেতৃত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র। দুদেশের বাণিজ্য যুদ্ধের কারণে চিপ এবং সেমিকন্ডাক্টর প্রস্তুতকারকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরবরাহে ঘাটতি দেখা দেয়ায় এগুলোর দামও বেড়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরে একেবারে তলানিতে পৌঁছে। একদিকে প্রযুক্তি নিয়ে বিরোধ, অন্যদিকে চীনের অগ্রসরমান সামরিক সক্ষমতা, মানবাধিকার পরিস্থিতি, দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য সহ নানা বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার কারণে দুদেশের এই পরিস্থিতি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগ মুহূর্তে আবারও দুদেশের বাণিজ্য বিরোধ প্রকাশ্যে। ডোনাল্ড ট্রাম্পও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বেজিংয়ের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সব ধরনের চীনা পণ্যের ওপর 60% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। গেল 2রা নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের কাছে সেমিকন্ডাক্টর তৈরির 2 ডজন উপকরণ বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাই ব্যান্ডউইথ মেমোরি বা HBM চিপের পাশাপাশি AI প্রশিক্ষণ সহ বিভিন্ন সফটওয়্যার টুল সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশে তৈরি চিপ মেকিং সরঞ্জাম রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞার লক্ষ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ ব্যাহত করা, অর্থাৎ AI প্রযুক্তি বিকশিত করে চীন যেন যুক্তরাষ্ট্রে তা ব্যবহার করতে না পারে সেটা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র মনে করছে চীন এসব উন্নত প্রযুক্তি তৈরি করতে পারলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত হবে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবলে পড়েছে 140টি প্রতিষ্ঠান, যেগুলো মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে আর বাণিজ্য করতে পারবে না। ক্ষতিগ্রস্ত সংস্থাগুলো হয় চীনা ভিত্তিক বা জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে চীনা মালিকানাধীন ব্যবসার সঙ্গে যুক্ত। এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, জাতীয় নিরাপত্তার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল। 2022 সাল থেকেই বাইডেন প্রশাসন চীনের উন্নত মার্কিন সেমিকন্ডাক্টর, চিপ তৈরির সরঞ্জাম এবং অন্যান্য প্রযুক্তি কেনার ক্ষমতা সীমিত করার চেষ্টা করছে। এই ধরনের নিষেধাজ্ঞা শুধু মার্কিন কোম্পানিকেই প্রভাবিত করে না, চীনের সঙ্গে সম্পর্কিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়েছে এমন দেশের কোম্পানিগুলোও এই নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারে। যেমন যুক্তরাষ্ট্র চীনে রপ্তানি সীমাবদ্ধ করার জন্য জাপান এবং নেদারল্যান্ডসকেও উৎসাহিত করেছে। এই দেশ দুটি উল্লেখযোগ্য পরিমাণে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরপরই চীনও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়। বেইজিং জানায়, পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে ব্যবহার উপযোগী সরঞ্জাম ও পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করবে তারা। 3রা নভেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনির মতো গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি নিষিদ্ধ করেছে বেইজিং। সেমিকন্ডাক্টর, সামরিক সরঞ্জাম এবং সাধারণ শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে 2023 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম এবং জার্মেনিয়াম রপ্তানিতে রপ্তানিকারকদের জন্য বিশেষ লাইসেন্সের জন্য আবেদন করার বাধ্যবাধকতা জারি করে চীন। আবার সেই বছরের অক্টোবরে গ্রাফাইট পণ্য বিক্রয়ও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তারা, যা গাড়ির ব্যাটারি তৈরিতে অতি প্রয়োজনীয়। সুপার হার্ড উপকরণ যেমন গবেষণাগারে বানানো ডায়মন্ড এবং অন্যান্য সিনথেটিক উপকরণ যা শিল্পে ব্যবহৃত হয়, সেগুলোও এই সপ্তাহে ঘোষণা করা চীনের নিষিদ্ধের তালিকায় রয়েছে। চীনা কর্মকর্তারা বলেন, তাদের এই নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজনীয় ছিল, কারণ যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করছে। চীনা শিল্প সমিতিগুলোও ওয়াশিংটনের এ ধরনের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে প্রভাবিত করে এবং মার্কিন কোম্পানিগুলোর জন্যও খরচ বাড়ায়। চীন যেসব উপাদান রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার অনেকগুলোই পৃথিবীর বিরল খনিজ উপাদান।
যা শুধুমাত্র অল্প পরিমাণে খনন করে পাওয়া যায়। বিস্তৃত অস্ত্র ব্যবস্থা এবং প্রযুক্তিগত পণ্য যেমন সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ, বৈদ্যুতিক যান এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য এই উপাদানগুলো অতি প্রয়োজনীয়। আবার চিপস কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্যালিয়াম উদাহরণস্বরূপ একটি নরম রূপালী ধাতু যা এলইডি স্ক্রিন তৈরিতে ব্যবহৃত হয়। এটি আরও উন্নত পণ্য যেমন অটোমোবাইল, সৌরকোষ এবং পরবর্তী প্রজন্মের অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। অ্যান্টিমনি ব্যাটারির পাশাপাশি সামরিক সরঞ্জাম, নাইট ভিশন গগলস এবং আর্টিলারি শেল তৈরিতে ব্যবহৃত হয়। চীন বর্তমানে গ্যালিয়ামের বৃহত্তম উৎপাদক। 2022 সালে 600 টন গ্যালিয়াম উৎপাদন করে তারা এবং 98% গ্যালিয়ামেই রপ্তানি নিয়ন্ত্রণ করে চীন। চীন বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর উৎপাদনকারীও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক গ্যালিয়াম এবং জার্মেনিয়াম পেয়ে থাকে চীন থেকেই। যুক্তরাষ্ট্র তাইওয়ানের রপ্তানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের সবচেয়ে উন্নত চিপের 60%-এরও বেশি উৎপাদন করে তাইওয়ান। স্বায়ত্তশাসিত অঞ্চলটি মার্কিন চীন উত্তেজনার কেন্দ্রে রয়েছে বর্তমানে। বেইজিং তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বঘোষিত স্বাধীনতাকে আবার সমর্থন করে। এর মধ্যে 5 নভেম্বর তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের 13টি সামরিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ট্রানজিট হিসেবে চীনের ভূখণ্ড ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের কাছে অস্ত্র বিক্রি করছে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র $385 মিলিয়ন বিভিন্ন যন্ত্রাংশ এবং F-16 যুদ্ধবিমান এবং রাডার বিক্রির জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেজিংয়ের দাবি, এর মাধ্যমে তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের শামিল। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষাকে নিষ্পেষিত করার আশায় চিপস এবং এর সম্পর্কিত প্রযুক্তির উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। দুদেশের বাণিজ্য যুদ্ধের বলি হবে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের উপর নির্ভরশীল সংস্থা ও দেশগুলোয়, কেননা রপ্তানি বিধিনিষেধের কারণে এরই মধ্যে এসব পণ্যের দাম বাড়ছে। উদাহরণস্বরূপ, টন প্রতি অ্যান্টিমনির দাম এই বছর দ্বিগুণেরও বেশি পড়ছে। গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং গ্রাফাইট আরও ব্যয়বহুল হয়ে উঠছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শান্তি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, কিয়েভের জন্য নতুন করে প্রায় $100 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শনিবার প্যারিসে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প ও জেলেনস্কি। ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠক শেষে ট্রাম্প জানান, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট চুক্তি করতে আগ্রহী। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে উল্টো দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ওই পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেবল একটি কাগজের টুকরা এবং কয়েকটি স্বাক্ষরের মাধ্যমে এই সংঘাত বন্ধ করা সম্ভব নয়। ইউক্রেনের বাসিন্দারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তবে এক প্রতিক্রিয়ায় মস্কো জানিয়েছে যে কোনো সমঝোতা তখনই সম্ভব হবে যখন ইউক্রেন রাশিয়ার অঞ্চলগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করবে। অন্যদিকে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের কয়েক ঘন্টা পরই নতুন করে $100 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন। ইউক্রেনের জন্য নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে ড্রোন, ট্রাঙ্ক সাজোয়া যান, হিমার্স রকেট লঞ্চারের গোলা বারুদ এবং আর্টিলারি সিস্টেমের সরঞ্জামসমূহ। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন তিনি। রোববার এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসবেন এই রিপাবলিকান নেতা। এরই মধ্যে ক্যাপিটল হিলে শুরু হয়েছে প্রস্তুতি। রোববার এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। উঠে আসে অভিবাসী ইস্যুটি। ট্রাম্প বলেন তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন তিনি। তবে স্বপ্নবান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের সুরক্ষার জন্য একটি চুক্তি করতে আগ্রহী ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জন্মগত নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন তিনি। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাইকে দেশটির নাগরিকত্ব প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানায় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ট্রাম্প ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রায় 1,10,00,000 অনিবন্ধিত ও অবৈধ অভিবাসী ছিল। এই সঙ্গে বর্তমানে আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। বোমা মেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো এই হুমকির সঙ্গে আইএসআই এর 2 জন এজেন্ট জড়িত বলে দাবি কর্তৃপক্ষের। হুমকি পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। বোমা মেরে হত্যা করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার মুম্বাই পুলিশের কাছে আসা এমন একটি বার্তার জেরে উত্তেজনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতের বেশ কিছু গণমাধ্যম জানায় ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই বার্তাটি পাঠানো হয়। এতে প্রধানমন্ত্রীকে হত্যায় বোমা হামলার পরিকল্পনার দাবি করা হয়। এ ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। প্রাথমিক অনুসন্ধান শেষে তারা জানিয়েছে বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে। এরই মধ্যে হুমকির সঙ্গে জড়িতদের ধরতে স্থানটিতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় একটি এজাহার দায়ের করে পুলিশ। মাত্র সপ্তাহখানেক আগে এ ধরনের হুমকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শীতল চাভান নামের 34 বছর বয়সী এক ব্যক্তিকে আটকও করেছিল পুলিশ। তারা জানায় তাদের কাছে বেশিরভাগ বার্তাই পাঠান মানসিকভাবে অসুস্থ ও মাদকাসক্ত লোকজন এবং এসব বার্তার বেশিরভাগই আসে মুম্বাই পুলিশের একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে। কাকুলি আখতার, সময় সংবাদ। বড়দিনকে সামনে রেখে কসোভোর প্রিস্টিন শহর সাজানো হয়েছে রঙিন আলোয়। আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের। আনন্দময় আয়োজনটি উপভোগ করছেন শত শত মানুষ। শহরের মাঝখানে সান্টা ক্লসের অবয়ব, তার পাশেই সাজানো 2টি বড় উপহারের বাক্স। পুরো রাস্তা জুড়ে আলোর মেলা, আকাশে ফোটানো হচ্ছে একের পর এক আতশবাজি। করা হয়েছে কৃত্রিম বরফের ভেতর স্কিং এর ব্যবস্থা, সাজানো হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। রাতের কসোভো যেন ব্যস্ত আসন্ন বড়দিনের আগমনী বার্তা গ্রহণ করতে। কেউ ব্যস্ত সান্টা ক্লসের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দি করতে, কেউ বা ব্যস্ত পরিবার নিয়ে স্কিইং করতে। স্থানীয় সময় রোববার কসোভোর রাজধানী প্রিস্টিন শহরে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন সামনে রেখে আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের, যা দেখতে ও উপভোগ করতে ভিড় করেছেন শত শত বাসিন্দা ও পর্যটক। প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে বিস্তৃত এই মার্কেটটিতে ছোট থেকে শুরু করে বড় সবার জন্যই রয়েছে বিনোদনমূলক ব্যবস্থা, রয়েছে নানা ধরনের খাবারের আয়োজনও। বড়দিনকে কেন্দ্র করে তৈরি করা এই ক্রিসমাস মার্কেটটি আগামী বছর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দামেস্কে বিমান হামলা চালিয়ে সিরিয়া পুনর্গঠনে পাশে থাকার ঘোষণা বাইডেনের। বিজয় হচ্ছে জনগণের, বললেন বিদ্রোহী নেতা জোলানি। রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ। এবং যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বাতিল করবেন জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বিধান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।